ধান গাছে শীষ বেরিয়েছে কিন্তু দানা নেই, সব দানাতেই চিটেতে ভর্তি। কৃষক বন্ধুরা সার প্রয়োগ করেছেন, স্প্রে করেছেন, তবুও চিটাকে রক্ষা করতে পারে না, চিটা তবু থেকেই যায়। আসল সমস্যা এই যে চিটা আসার আসল সমস্যা কোথায়, সেটা আজকে আপনাদেরকে জানাবো, এবং কিভাবে চিটা থেকে আপনারা মুক্তি পাবেন, বা চিটা যে ধান যখন ফুলে সেই সময় কি কি সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে, সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ধানে চিটে কেন আসে বা এর সমাধান কি। দেখুন, ধানে যদি চিটে থাকে তাহলে আপনার ফলন কিন্তু অনেকাংশেই কমে যাবে, প্রায় 50% ফলন কমে যাবে। তাই অবশ্যই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। এগ্রো বন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কৃষক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা। যে সমস্ত কৃষক বন্ধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন, কারণ কৃষি রিলেটিভ সমস্ত রকমের ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেই। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন, এবং পুরো ধানের শেষ মানে একবার প্রথম থেকে, ধানের যে প্রথম থেকে একবার শেষ পর্যন্ত ফুল ডিটেলস আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। কৃষক বন্ধু, আমরা প্রথমে ধানের যে পরাগায়ন আগে আলোচনা করব, তারপর ধীরে ধীরে মূল আলোচনার দিকে আমরা এগিয়ে যাব। তাহলে দেখুন, এই যে ধানটা 3টি স্টেপে, অর্থাৎ 3টি ধাপে, অর্থাৎ ফুল বেরোবে। প্রথমটা হবে এই যে দেখছেন দু একটা এখনো ফুল রয়েছে, আর কিছু ফুল নষ্ট হয়ে গেছে, এটা প্রথম দিন বেরিয়েছে। এই যে মিডিল দিকটা, এটা অবশ্য অনেক ফুল রয়েছে, এটা আজকেই বেরিয়েছে, এটা এখনো কিন্তু ফুলেনি। এই দেখছেন এখানে একটা ধান, এই দেখুন এর ফোলা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ প্রথম যে ডোকার যে ধান এটা ফোলা কৃষক বন্ধু, তাহলে আপনাদেরকে জানালাম যে এই যে ধান গাছের এই সময় যে পরাগায়নটা হচ্ছে, এই সময় 3টি স্টেপে পরাগায়ন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। ঠিক আছে, তারপরে ঠিক 4-5 দিন পরে এরা দুধ গঠনের যে প্রক্রিয়া, সেই দুধ গঠনের প্রক্রিয়ায় এরা প্রত্যেকে নিয়োজিত হয়। ঠিক আছে, তাহলে অর্থাৎ 3 দিন এদেরকে, 3 থেকে 4 দিন এদের যে পরাগায়ন প্রক্রিয়াটা প্রথম থেকে শেষের যে ডোকা, সেই ডোকা থেকে এবং শেষ পর্যন্ত, এই যে ডোকা থেকে এই যে শেষ পর্যন্ত, এইটা 3 থেকে 4 দিন সময় লাগে, তারপর দুধ প্রক্রিয়া শুরু হয়। এবার এরপরে আপনাদের জানাবো যে ধানের যে ভেতরের যে কিছু বৈশিষ্ট্য এবং কিছু কাজ। দেখুন, এই যে ভিডিওটা করতেছি, এটা আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কিছু জিনিস শিখতে পারবেন। আমি একবারে 100% বলতেছি যে আজকে আপনাদেরকে যে দেখাবো যে কিছু জিনিস, এটা হয়তো এইরকম ভাবে কেউ কোনো মানে মানে কৃষক বন্ধু এরকম ভাবে মানে দেখেননি। ঠিক আছে, এরকম ভাবে আপনাদেরকে আজকে বোঝাবো। এবারে যে ধানের যে ভেতরের অংশ, অর্থাৎ এই যে একটা আমি একটা ধান আমি একটা ছিঁড়বো। কৃষক বন্ধু, এতক্ষণ ধানের যে দুধ গঠন প্রক্রিয়া পর্যন্ত আপনারা বুঝতে পারলেন। এরপর এই যে ধানের ভিতরের, এই যে ধানের ভিতরের যে এই জিনিসগুলো রয়েছে, এগুলো কি বা এর কাজ এরা কিভাবে করে, ঠিক আছে, এর নাম কি, মানে একদম ডিটেলসে আপনাদের সামনে বুঝাবো। দেখুন, আমরা এখান থেকে একটা ধান নিয়ে নেবো, একটা ধান নিয়েছি, এই দেখছেন একটা ধান নিয়েছি। এই ধানটা দেখছেন দুদিকে দুটো পার্ট রয়েছে, অর্থাৎ এই যে দুটো পার্ট, এই দুটো পার্ট কিন্তু আমাদের যে এর পরে যে চালটা হবে, সেই চালটাকে, এই যে দুটো পার্ট চালটাকে ঢেকে রাখবে, অর্থাৎ এইভাবে চালটাকে ঢেকে রাখবে। তাহলে এই যে দুটো পার্টের অবশ্য একটা নাম রয়েছে,
এই যে বড় পাটটা, একটা দেখবে বড় একটা ছোট, এই যে বড় পাটের অংশটার নাম হলো লেমা। আর এই যে তার পাশে যে একটা ছোট পাট রয়েছে, এটার নাম হলো পেনিয়া। ঠিক আছে, দেখতে পাচ্ছেন একটা বড় পাট রয়েছে, একটা ছোট পাট রয়েছে। ঠিক আছে, এবারে এর ভেতরে আরো কিছু কিছু জিনিস আছে। এই যে লেমা আর পেনিয়া একে কন্ট্রোল করে লেডিকুল। ঠিক আছে, এর ভেতর রয়েছে লেডিকুল। সেই লেডিকুল এই পেনে এবং লিমাকে নিয়ন্ত্রণ করে। না, কিভাবে নিয়ন্ত্রণ করে ওরা, এই যে লেডিকুল, এটা হচ্ছে প্রাকৃতিকের যে পরিবেশ, সেই পরিবেশটাকে ওই যে লেডিকুল সে কিন্তু বুঝতে পেরে যায় যে আজকে কেমন টেম্পারেচার হবে। সেই হিসাবে ও তখন খুলে যায়, বা আবার যদি ওয়েদার খারাপ হয় ই আপসে আপসেই কভারটাকে বুঝিয়ে দেয়। এই হচ্ছে লেমার কাজ, অর্থাৎ ধানটাকে খুলে দেওয়া, আবার পরাগায়নের পর আবার বুঝিয়ে দেওয়া। এটা হচ্ছে লেডিকুলের কাজ। অর্থাৎ কি হচ্ছে, প্রাকৃতিকটা পরিবেশটা কেমন রকমের থাকবে সেই হিসেবে কাজ করে। এরপর এই যে দেখছেন ধানের ভেতরে যে ফুলগুলো রয়েছে, এই যে ফুলগুলো ঝুলছে, ঠিক আছে, এই যে ফুলগুলো ঝুলছে, এগুলোকে নাম বলা হয় এন্থার। এই ফুলগুলোকে বলা হয় এন্থার। দেখছেন ফুল ঝুলছে, এগুলোকে বলা হয় এন্থার। এই যে ফুলগুলো ঝুলছে এগুলোকে বলা হয় এন্থার। ওই যে ফুলটাকে যে ধরে রাখছে, যে একটা ছোট যে সরু সুতার মতো ফিলামেন্ট, এর নাম হলো, এই যে সরু সুতোর মতো যে ধরে রাখছে, এটা হচ্ছে নাম হলো ফিলামেন্ট। অর্থাৎ সরু সুতোর মতো যে অংশটি ধরে রাখছে, এটা হলো ফিলামেন্ট। ঠিক আছে, তাহলে কি কি বোঝা গেল, যে এই যে ধানের ভিতরে কি কি রয়েছে। এটার নাম হলো লেমা, এটার নাম হলো পেনিয়া, এর ভিতরে রয়েছে লডিকুল, সে হচ্ছে সমস্তটাকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এই যে আমরা যেটাকে ফুল বলি, যেটা বাইরে থেকে বেরিয়ে আসে, এই ফুলটার নাম হলো এন্থার। আর ওই যে ফুলটাকে যে ধরে রেখেছে যে সরু সুতোর মতো, সেটার নাম হলো ফিল্টার ফিলামেন্ট। সেটার নাম হলো ফিলামেন্ট। তাহলে বোঝা গেল, এই হচ্ছে ধানের ভিতরের যে কারুকার্য, সেটি আপনাদেরকে সামনে জানালাম। এই যে এইভাবে কোনো মানে ইউটিউবার বলো বা কোনো বিশেষজ্ঞ বলো, কৃষি বিশেষজ্ঞ এইভাবে আপনাদেরকে বোঝাবে না। তাই আমি খুব ভালো করে আপনাদেরকে আজকে বোঝালাম যে ভিতরের কি কি অংশ রয়েছে বা তা কার কি নাম আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আপনারা অবশ্যই এটা বুঝে নেবেন। এরপর আপনাদেরকে জানাবো যে এই সময় কি কি সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে, যাতে এই ফুলগুলো নষ্ট না হয়। এই ফুলগুলো যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার চিটা হওয়ার 100% লক্ষ্য থাকে। তাহলে এই ফুলগুলোকে আমাদেরকে লক্ষ্য করে স্প্রে দিতে হবে। অর্থাৎ যখন এখন যে এই যে ফুল রয়েছে গাছে, এখন পরাগায়ন কমপ্লিট হয়নি, তাহলে এই সময় আমাদেরকে একটাই করণীয়, যে পরাগায়ন যতক্ষণ না কমপ্লিট না হয়, ততক্ষণ না বাড়িতে আমরা স্প্রে দিতে নামবো না। কি বলুন তো, স্প্রে দিতে গেলেই গাছে গাছে ঘর্ষণ হবে, এই যে ফুলগুলো বা এই যে অ্যান্থার গুলো, এগুলা ঝরে পড়ে যাবে। আর এগুলো হচ্ছে খুব সূক্ষ্ম, মানে একটা আমাদের যে মাথার চুল রয়েছে তার থেকেও খুব একবার সরু এই এন্থার বলুন বা এই ফিলামেন্ট বলুন, এগুলো খুব সূক্ষ্ম। তাই এই যে যখন এই ফুলছে, এসব আপনারা কোনো রকম স্প্রে করবো না। অর্থাৎ এটা যখন শেষ হবে, পরাগণ প্রক্রিয়া যখন শেষ হবে, তখন আমরা একটা স্প্রে করতে নামবো। একটা সতর্কবার্তা। রোগ প্রতিরোধ হাত থেকে আপনাদেরকে বাঁচাতে হবে এই ফুলগুলোকে। যদি দেখুন আপনার এই গাছটা যদি রোগ প্রতিরোধ মানে ক্ষমতা যদি না থাকে, তাহলে আপসে আপসে ফুলগুলো ঝরে যাবে। অর্থাৎ রোগ প্রতিরোধের জন্য আপনাকে অবশ্যই একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এই যে যখন ফুলটি হবে তার আগে, এই যে ফুল বেরানোর আগে অবশ্যই আপনাদেরকে রোগ প্রতিরোধের জন্য একটা ভালো ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। বোঝা গেল? অর্থাৎ রোগের জন্য কিন্তু অনেক সময় এই গাছের ফুল নষ্ট হয়ে যায়। আর ফুল নষ্ট হওয়া মানে আপনার ফসল নষ্ট, চিতে আসবে। আর চিতে আসা মানেই গাছের যে আপনারা যে একটা ওয়েট পাবেন, যে ফলনটা পাবেন, সেই ফলনটা থেকে আপনারা বঞ্চিত থাকবেন। এবং এই সময় আপনাদেরকে যে স্প্রেটা করতে হবে বা এরপর যে স্প্রেটা করতে হবে, সেটা হলো, এক হচ্ছে পটাশ সার। পটাশ স্প্রে আপনাদেরকে করতে হবে জমিনে, এতে চিটাটা অনেকাংশে কম হয়। এবং তার সাথে বোরন
আপনাদেরকে মেশাতে হবে এই ফুলা ধান অবস্থায়, অর্থাৎ যখন পরাগায়নটা কমপ্লিট হবে তারপরে আপনাদেরকে জমিনে নেমে অবশ্য বিকেলবেলা পরাগায়ন কমপ্লিট হওয়ার পর আপনারা বিকেলবেলা এই স্প্রেটা করবেন। আর এই স্প্রের মধ্যে আপনারা পটাশ ব্যবহার করবেন, লিকুইড যে পটাশ রয়েছে, অর্থাৎ যেটা স্প্রের মাধ্যমে আমরা বলি, অর্থাৎ 0050 এই পটাশটাও ব্যবহার করতে পারেন। এই যে আপনারা দেখাচ্ছি যে এরিজ এগ্রোর যে পটাশটি রয়েছে, ঠিক আছে, ফার্টিম্যাক্স কে, অর্থাৎ এটা পটাশিয়াম সালফেট রয়েছে, NPK 0050, এই পটাশটা আপনারা ব্যবহার করতে পারেন প্রতি ড্রামে 50 গ্রাম হারে। আরেকটি পটাশ রয়েছে যে কোনো কোম্পানির, এই যে K2 রয়েছে, K220, আপনারা এটাও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এই সময় স্প্রে হিসাবে আপনারা পটাশ ব্যবহার করবেন। ওর সাথে কি ব্যবহার করবেন না, আপনারা একটু বোরন ব্যবহার করবেন। দেখুন এই যে বোরনটা আপনারা এই সময় যদি ব্যবহার করেন, ফুলের যে দানা, সেই দানা গঠন প্রক্রিয়াটাকে খুব ভালো করবে। এবং আর এই যে পটাশের কাজ, দানাটাকে পুষ্টি করবে এবং দানাটাকে শক্ত করবে। তাই আপনারা পটাশ এবং বোরন অবশ্যই ব্যবহার করবেন এই ফুলার পরেই। চতুর্থ নম্বর, এই যে সময়, এই সময় আপনাদেরকে জমিতে জল রাখতে হবে। এই যে এখন এত টেম্পারেচার, এই টেম্পারেচারে যদি মাটিতে জল না থাকে, তাহলে ওই শিকড় ঠিক খাদ্য গ্রহণ করতে পারবে না। আর শিকড় যদি না খাদ্য গ্রহণ করতে না পারে, এই যে ফুলগুলো রয়েছে, এই ফুলগুলো তখন চুঁয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই এই সময়, এই যে যখন ফুলতিছে ধান, এই সময় আপনাদেরকে অবশ্যই জমিনে জল, পর্যাপ্ত পরিমাণে জল রাখতে হবে। কারণ এই জলের জন্য অনেক সময় ফুল নষ্ট হয়ে যায়, ফুল চুঁয়ে যায়, আর ফুল চুঁয়ে যাওয়া মানেই সেখানে চিটা অনিবার্য। তাই জলটা আপনাদেরকে এই সময় খুব গুরুত্বপূর্ণ। দেখুন এই সময় এই যে ফুল পরাগায়ন হচ্ছে, এই সময় কিন্তু এর প্রচুর পরিমাণে খাদ্যর দরকার, এবং সেই খাদ্যটি হলো একমাত্র, সেটি হলো আমাদের বিশেষ করে জল। জল হচ্ছে আমাদের এই গাছের ক্ষেত্রে এখন জীবন একটা বলা যায়। এবং তাছাড়া আমরা খাদ্য হিসাবে পটাশ এবং তার সাথে বোরন আমরা এই সময় আমরা স্প্রে করব। এবং তার সাথে আপনাদেরকে জল জমিতে পর্যাপ্ত পরিমাণে অবশ্যই রাখতে হবে। সেক্ষেত্রে এটা হলো 4 নম্বর পয়েন্ট। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট, যে চিটে হওয়ার যে 5 নম্বর যে পয়েন্টটা হলো, সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ। অর্থাৎ যে এই যে দিনাকতেক আগে গেল যে ঝড় বৃষ্টি, এই যে ঝড় বৃষ্টির সময় আমাদের এই ফুলগুলো নষ্ট হয়ে যায়। কারণ অতিরিক্ত ঝড় যখন হয়, গাছ হেলে দুলে, সেক্ষেত্রে আমাদের এই ফুলগুলো নষ্ট হয়, এবং সেক্ষেত্রে আমাদের ধানে কিন্তু চিটে আসে। কিন্তু সেখানে আমাদের করার কিছু নেই। ঠিক আছে, এই যে 5 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে প্রাকৃতিকের উপর আপনাদেরকে ছেড়ে দিতে হবে। এখানে প্রাকৃতিক হচ্ছে, প্রাকৃতিক উপরে কেউ নেই। অর্থাৎ প্রাকৃতিক যদি আমাদেরকে বাঁচাবে, আর যদি মানে ফলন কমার ক্ষেত্রে প্রাকৃতিকের অনেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই প্রাকৃতিকের উপর কিছু নেই। তাই আপনারা এই যে আজ যে 4 টা পয়েন্ট বললাম, আপনারা অবশ্যই এই 4 টা পয়েন্টকে ফলো করুন। আপনারা অবশ্যই এই যে ধানের যে চিটে কেন হয়, বা এই চিটে থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন। এই পরিচর্যাগুলো আপনারা অবশ্যই করুন। হ্যাঁ, প্রাকৃতিকটা বাদই দেন, ওটা সবার হবে। চিটেটা যদি হয়, প্রাকৃতিক দুর্যোগ যদি হয়, সেক্ষেত্রে সবার হবে। সেক্ষেত্রে আপনার একার নয়। তাই ওই পয়েন্টটা আপনি ছেড়ে দিন। আপনি কি কোনো ভুল করেছেন এই যে ধান ফোলা অবস্থায়? আপনি কি কোনো ভুল করেছেন? যদি কোনো ভুল করে থাকেন, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যে আপনারা এই সময় যে ভুলটি করছেন সেটি আমাকে বলবেন। আর এই সময় কি করা উচিত সেটা আপনাকে আমি জানিয়ে দেব কমেন্টের মাধ্যমে। তাই অবশ্যই যদি কোনো কৃষক বন্ধু ভুল করে থাকেন, সেটা কি ভুল আমাকে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, এবং এই এগ্রো বন্ধু ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কারণ কৃষি রিলেটিভ সমস্ত রকমের চাষবাস আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেই। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও যদি কোনো কৃষক বুঝতে না পারে, আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন যে দাদা এটা বুঝতে পারছি না, আমি অবশ্যই তাদেরকে বুঝিয়ে বলবো। আর যে সতর্কগুলো আপনাদেরকে বললাম, আপনারা অবশ্যই এই সতর্কগুলো মেনে চলুন। অনেক কৃষক বন্ধু কি করে, যে ধানে ফুল ফুল আসলেই
চলো স্প্রে করতে হবে না। এই যে ফুলটা যতক্ষণ না পরাগায়ন কমপ্লিট হয়, আপনারা বলছি কোনো কৃষক বন্ধু এই সময় বাড়িতে নামবেন না। ওরা যেভাবে হচ্ছে হতে দিন, ঠিক আছে? ওদের উপর ছেড়ে দিন। এই যে ৩-৪ দিন আপনি এতদিন পরিচর্যা করলেন, ওদের উপর বাকিটা ছেড়ে দিন। ওরা ওদের মতো এই ৩-৪ দিন ওরা পরাগায়নটা করুক। তারপর আপনারা জমিতে নামবেন। শেষ